আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার নিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠান আপনারা দেখে থাকেন প্রতি শনিবার দুপুর 12:30 বাজে, পুনঃপ্রচারিত হয় রবিবার দিবাগত রাত 2টায়, যেটি অ্যাকচুয়ালি সোমবার 2 AM হয়ে যায়। তো আমরা প্রচুর পরিমাণে ফোন কল পাই, প্রচুর ইমেল পাই। এগুলো আমাদেরকে আলোচনার খোরাক যোগায়। যারা আমাদেরকে ইমেল করেন এবং ফোন করেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি সবসময় প্রচুর কলার লাইনে থাকেন, অনেক কলারের সাথে আমরা কথা বলতে পারি, অনেক কলারের সাথে পারি না। যাদের সাথে আমরা পারি না ফোনে কথা বলতে, যাদের প্রশ্ন নিতে পারি না, তাদের কাছ থেকে তাদেরকে আমরা সরি বলছি। তারা যাতে আপসেট না হন, তারা ইমেল করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করি 2-1 লাইনে ইমেলের আনসার দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিছুটা আলোচনা করব এই সেগমেন্টে। প্রতি সেগমেন্টে কোনো একটা স্পেশাল ইস্যু নিয়ে আমরা সবসময় আলোচনা করি আমাদের অতিথির সাথে। এই অনুষ্ঠানও সেটার ব্যতিক্রম নয়। তো আমি চলে যাচ্ছি আমার অতিথির কাছে কিছু প্রশ্ন নিয়ে। আলমগীর ভাই, এদেশে আমরা জানি যে যখন কোনো অ্যাপ্লিকেশন করা হয় হোম অফিসে, অ্যাপ্লিকেশন সাকসেস হতে পারে, আনসাকসেসফুলও হতে পারে। তো সাকসেসফুল হলে তো খুব ভালো কথা, সবাই খুব খুশি, মিষ্টি খাওয়া হয়, খুব ভালো। অনেক সময় আনসাকসেসফুল হয়, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি আপিলের রাইট থাকে কারো কারো, আবার কারো কারো আপিলের রাইট থাকে না। তো এটা নিয়ে অনেকে কনফিউজড যে কাদের আপিলের রাইট আছে, কাদের আপিলের রাইট নাই। তারপরে হচ্ছে যে এদেশের অ্যাপিলের প্রসিজিওরটা কি, আপিল কদিনের মধ্যে করতে হয়, ফার্স্ট ট্রায়াল ট্রাইব্যুনালে কতদিনের মধ্যে করতে হয়, সেখানে যদি আমি আপিলটা আমার ডিসমিস হয়ে যায় তারপরে আমার আর কি সুযোগ আছে। এই পুরো বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে আমি একটু আলোচনা আশা করছি। আমাদের সকল দর্শকদের উদ্দেশ্যে আপনি এই সম্পর্কে কিছুটা বলুন। জি, ধন্যবাদ। হ্যাঁ, রিফিউজাল তো হয়, প্রচুর হয়। জি। আর সব সময় রিফিউজালগুলো রাইটলি হয় তাও না। জি। আবার অনেক সময় রিফিউজালগুলো রাইটলিও হয়, বাট তারপরেও কিছু ফাঁকফোকর অনেক সময় থাকে। তো যখন রিফিউজালটা হয় তখন আপনি হয়তো হ্যাপি না, ডেফিনেটলি, কারণ আপনি যখন অ্যাপ্লিকেশন করতেছেন, দর্শক শ্রোতা যারা শুনতেছে তাদের উদ্দেশ্যে বলতেছি, অ্যাপ্লিকেশন যখন আপনারা করতেছেন তখন আপনাদের একটা এক্সপেকটেশন তো ডেফিনেটলি আছে। এবং আমি যেটা দেখছি, খুব খারাপ অ্যাপ্লিকেশন হলেও তাদের একটা এক্সপেকটেশন থাকে যে হয়তো এটা অ্যাকসেপ্টেড হবে। তো সেক্ষেত্রে আপনার আপিলের রাইট থাকলে আপনি আপিল করতে পারবেন। তো আপিলের রাইটটা সাধারণত ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। যেমন অনেকে সুইচিং অ্যাপ্লিকেশনগুলো করে। সুইচিং অ্যাপ্লিকেশন মানে হচ্ছে যে ভিসা থাকা অবস্থায় আরেকটা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতেছে। তো সুইচিং অ্যাপ্লিকেশন ডিফারেন্ট ক্যাটাগরিতে ফ্রম ওয়ান ক্যাটাগরি টু আদার, পয়েন্ট বেস থেকে সেটেলমেন্ট, কিংবা অনেকে আবার দেখছি যে সে টিয়ার 1 থেকে আবার স্টুডেন্টে ব্যাক করতেছে, অনেক সময় পিএসডব্লিউ থেকে টিয়ার 1, হোয়াট এভার ক্যাটাগরি, অনেকে যে কোনো কারণেই সুইচ করতে পারে। সুইচ করলে যেটা সমস্যা হয় যে ওর ভিসাটা থেকে যায়। তো আগের ভিসাটা থাকলে পরে সে আর রাইট অফ আপিল পাচ্ছে না। মানে ডেট অফ ডিসিশনে যদি তার অলরেডি কোনো একটা ইউকে ভিসা থাকে তাহলে তার রাইট অফ আপিল, ইভেন যদি 2 সপ্তাহ ভিসাটা বাকি থাকে, রাইট অফ আপিল পাচ্ছে না। তো আইডিয়াটা সেই ক্ষেত্রে যে হ্যাঁ, তোমার যেহেতু ভিসা আছে তুমি তো আবার রিঅ্যাপ্লাই করতে পারো। তো ওই জন্য ওই ব্যাপারটা একটু কেউ যদি সুইচ করতে চায় ওরকম মিলিয়ে যদি সুইচটা করতে পারে, যে লাইক শেষের দিকে যদি মিলে, তাহলে হবে কি, যেটা ভিসাটা এক্সপায়ার করে গেল, সো রিফিউজাল হলো, তাকে রাইট অফ আপিলটা থাকে, সো একটা প্রোটেকশন থাকে। রাইট অফ আপিল তো একটা প্রোটেকশন, যে কোনো কারণে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, রিফিউজালটা যে কোনো কারণে হতে পারে। এটা কিছুক্ষণ আগে আমাদের এক দর্শক ফোন করেছিলেন যে ওনার তার ওয়াইফকে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টে স্পাউস ভিসায় রিফিউজ করা হয়েছে। ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট তারা দেখে নাই, যেই কেস ওয়ার্কার এটা ডিসিশন নিয়েছেন উনি এটা কনসিডার করেন নাই। উনি প্রচন্ড ক্ষুব্ধ, আমরা যেটা বুঝলাম। উনি বুঝতে পারছেন যে এটা হোম অফিস ভুল করেছে, উনি কোর্টে যাচ্ছেন। উনি আমাদেরকে বারবার প্রশ্ন করছিলেন যে এই যে হ্যারাসমেন্ট, এটাতে আমাদের কি হতে পারে। আসলে যত আপিল হয়, যেই আপিলগুলো আসলে অ্যালাউড হয়, প্রায়গুলাই তো বলা যায় যে হোম অফিসে ভুল ডিসিশনের কারণেই তো পরবর্তীতে আপিলগুলো অ্যালাউ হচ্ছে, সেই জন্যই তো আপিলগুলো অ্যাকসেপ্টেড হলো এবং আপিলটা অ্যালাউ হলো। তো সেই দৃষ্টিতে দেখতে গেলে তো সব অ্যালাউড আপিলই তো হ্যারাসমেন্ট, এটা যদি আমরা বলি। না, সব অ্যালাউড আপিলই একটা ফলোড বাই অ্যান হ্যারাসমেন্ট। মানে যে একটা রিফিউজালই তাহলে হ্যারাসমেন্ট হচ্ছে, বাট জিনিসটা ওরকম না। রিফিউজাল অনেক কারণেই হতে পারে এবং এই জন্যই আপনাকে আপিলের সুযোগ দেওয়া হয়েছে। এবং আপিলের সুযোগ আপনার শুধু একটা না, আপনি একটা আপিলে ফেল করলে ইউ ক্যান গো আপার ট্রাইব্যুনাল, এবং সেই আপার ট্রাইব্যুনাল থেকে আপনি যদি
প্রপার ডিসিশন না পান আপনি কোর্ট অফ অ্যাপিল পর্যন্ত যেতে পারেন এবং সেখান থেকে আপনি হাউস অফ লর্ডস প্রথম আমি ডিসিশন পেলাম, আমার আপিলের রাইট আছে, আমাকে কদিনের মধ্যে আপিল লজ করতে হবে? আপনার যদি আপিলের রাইট থাকে তাহলে এটা ডিপেন্ড করে ভেতর থেকে যদি অ্যাপ্লিকেশন করেন নরমালি ইট ইজ 10 ওয়ার্কিং ডেজ এবং 10 ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য ডে ইউ হ্যাভ রিসিভড ইট। সো সেই ক্ষেত্রে ডিম ডেট অফ ডেলিভারি ধরে নেওয়া হয় দ্য ডে আফটার দ্য সেকেন্ড ডে আফটার ইট ওয়াজ পোস্টেড। 2 ওয়ার্কিং ডেজ পরে সাধারণত এটাকে ধরা হচ্ছে। 2 ওয়ার্কিং ডেজ পরে না, দ্য সেকেন্ড ডে আফটার ইট ওয়াজ পোস্টেড, ইয়েস, ওইটাকে ডেট অফ রিসিভ ধরে নেওয়া হয়। সো ওই জন্য কনফিউশন এড়ানোর জন্য ওই ডেট থেকে হিসাব করেই কারণ এর পরের ডেট যদি আপনি হিসাব করেন যে না আমি তো অ্যাকচুয়ালি পাইছি 7 দিন পরে, তো সেই ক্ষেত্রে আপনাকে ওটা প্রুফ করতে হবে জি, যে অ্যাকচুয়ালি আপনি কবে পাইছেন। সো সেই দিন থেকে 10 ওয়ার্কিং ডেজ, ইটস কোয়াইট সিম্পল। যেটা আমরা বলতেছিলাম যে আপিলের রাইট কেন দিবে না, সো আপিলের রাইট ওই যে বললাম যে একটা যে আপনার যদি অলরেডি ভিসা থেকে থাকে আপনাকে আপিলের রাইট নাও দিতে পারে, এখন নাও দিতে পারে না, দিবে না। আবার যদি আপনি যখন ভিসা করতেছেন এটা খুব কেয়ারফুল থাকতে হবে, যখন আপনি একটা এক্সটেনশন অ্যাপ্লিকেশন করতেছেন সেটা আপনার ভিসা থাকা অবস্থায় করতে হবে। জি, আপনি শেষ দিনে করতে পারেন, বাট সেই ক্ষেত্রে অনেক সময় কনফিউশন হয়। শেষ দিনে করলেও আপনার সমস্যা নাই, কারণ ডেট অফ পোস্টিং হচ্ছে ডেট অফ অ্যাপ্লিকেশন, বাট সেক্ষেত্রে আপনাকে প্রুফ রাখতে হবে। এবং সেক্ষেত্রে অনেক সময় দেখছি হোম অফিস থেকে অনেক সময় তারা যেদিন রিসিভ করলো সেই ডেটটাকে তারা কাউন্ট করে অনেক সময় রং তাকে রাইট অফ আপিল দিল না। সেক্ষেত্রে আপনাকে ফাইট করতে হবে দুইবার, একবার রাইট অফ আপিল পাওয়ার জন্য, আরেকবার হচ্ছে আপিলটা অ্যালাউ করার জন্য। তো সেক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে, একদম ভিসাটা শেষ হয়ে যাওয়ার আগে অ্যাপ্লিকেশনটা করতে হবে, তাইলে আপনি রাইট অফ আপিল পাবেন। সো এইটাই অনেক জন্য অনেকে বলে যে আমি তো, এক্ষেত্রে সমস্যাটা কোথায় হয়, অনেকে অ্যাপ্লিকেশন করতেছে, অ্যাপ্লিকেশনটা ফেরত আসতেছে অ্যাজ এ ইনভ্যালিড অ্যাপ্লিকেশন। তো সমস্যাটা ওইখানেই হয়, যখন আপনার ইনভ্যালিড অ্যাপ্লিকেশন হিসেবে ফেরত আসে তখন বাই দ্য টাইম এটা রিটার্ন অ্যাজ এ ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আপনার ভিসাটা এক্সপায়ার করে গেছে। তো আপনার ভিসাটা যখন এক্সপায়ার করে যায় তো সেকেন্ড টাইম আপনি যখন অ্যাপ্লিকেশনটা আবার ফেরত পাঠালেন আপনি মনে করতেছেন আমি রিসাবমিট করতেছি, বাট ইট ইজ এ ফ্রেশ অ্যাপ্লিকেশন। আচ্ছা, ফাঁকে আমি একটু ছোট্ট এক লাইনের উত্তর চাচ্ছি আপনার কাছ থেকে। অনেকেই জানেন না হয়তো বা খেয়াল করেন না, ইনভ্যালিড কি কি কারণে, পটেনশিয়াল কি কি কারণে ইনভ্যালিড হতে পারে? আচ্ছা, অ্যাপ্লিকেশন ইনভ্যালিড হতে পারে যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে অনেকগুলো ম্যান্ডেটরি সেকশন থাকে, জি, যেমন এই সেকশনগুলো আপনাকে ফিল করতে হবে। কোয়েশ্চেন আছে যেমন নর্দার্ন আয়ারল্যান্ডে আপনি এর আগে আপনি কখনো ছিলেন, ছিলেন কিনা। হ্যাঁ। এখন এই প্রশ্নটা পেজের একেবারে নিচের দিকে, অনেকে এটা খেয়াল করেন না, ইয়েস নো কোনো কিছুই দেন নাই, পেজ উল্টে চলে গেছেন। তো এই আনসারটা কিন্তু না দিলে অবশ্যই অ্যাপ্লিকেশন ইনভ্যালিড হবে। বেশ কিছু ম্যান্ডেটরি কোয়েশ্চেন আছে যেগুলোর আনসার আপনাকে অবশ্যই দিতে হবে, উইদাউট দ্যাট আপনি অ্যাপ্লিকেশন করলে এটা ইনভ্যালিড হবে। সাইন দেন নাই সেটাও ইনভ্যালিড হতে পারে, ফটোর জন্য ইনভ্যালিড হতে পারে, ফটোর জন্য ইনভ্যালিড হতে পারে, প্রপার সাইজের ফটো দেন নাই, কিংবা ফটো মোর দেন 1 মান্থ ওল্ড, আপনি গতবার 1-2 বছর আগে যখন ভিসা এক্সটেনশন করেছিলেন তখন যে ফটো ইউজ করেছিলেন সেই ফটো আপনি একসাথে অনেকগুলো তুলেছিলেন, কপি করেছিলেন, সেই ফটো এখন আবার 2টা দিয়ে দিলেন, সেটা হবে না। ফটোর একটা স্পেসিফিক সাইজ আছে, ফটো গাইডেন্স হোম অফিসের ওয়েবসাইটে আছে, পাশাপাশি এও লেখা আছে ফটো হতে হবে উইদিন নট মোর দেন 1 মান্থ ওল্ড। যদি এর চেয়ে বেশি হয় তাহলে আবার এটা ইনভ্যালিড হয়ে যেতে পারে। তারপর ফিসের ব্যাপারটা আছে, তাই না? ফিসটা ওইটার কারণে অনেক বেশি রিটার্ন আসে আর কি, অনেক বেশি। সো ফিসটা হয়েছে কি কার্ড দিয়ে দিছে হয়তো, হয়তো হোম অফিসের ভুলের কারণেই হয়তো প্রসেস করা যায়নি, বাট স্টিল এটা রিটার্ন আসবে। রিটার্ন আসতেছে যখনই ইট কামস রিটার্ন এজ এন ইনভ্যালিড অ্যাপ্লিকেশন। তো ইনভ্যালিড অ্যাপ্লিকেশন তো 3C লিভ দেয় না, জি না, ইনভ্যালিড অ্যাপ্লিকেশনটা 3C লিভ দেয় না। সো সেকেন্ড অ্যাপ্লিকেশনটা যখন করতেন বাই দেন আপনার ভিসা নাই, অতএব ওইটা যখন রিফিউজ হবে আপনি রাইট অফ অ্যাপিল পাবেন, এইটাই একটা সমস্যা। বাট শুধুমাত্র ফির ব্যাপারটা সর্ট আউট করা যায় যদি ওদের দোষে ফিটা নিতে না পারে এবং পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনি কোর্টে ফাইট করতে পারেন, তো ওদের দোষ। তখন ওই 3C লিভ কন্টিনিউটি একটা ডিসাইডেড কেসও আছে বোধহয়, আমরা সবাই এখন জানি বাই নাও, বাসনেট, ওই কেস দিয়ে বলতেছে ফিটা যে হোম অফিস নিতে পারলো না, কেন নিতে পারলো না, হোম অফিসকে প্রুফ দিতে হবে। সো ওইটা ছাড়া ভেরি কেয়ারফুল থাকতে হবে, কারণ ম্যান্ডেটরি সেকশন যদি ফিল না করা হয়, সেস ফর এক্সাম্পল যেটা বললেন নর্দার্ন ক্রিমিনাল কনভিকশন আছে কিনা বললাম না, আগে কোনোদিন ডিসেপশন করছে কিনা আমি টিক দিলাম না, হ্যাঁ, তখন যেটা হবে ওইটা ইনভ্যালিড হিসেবে রিটার্ন আসবে, ওইটা আর কিউর করা যাবে না, না, ওইটা আর কিউর করা যাবে না। তো তখন সেকেন্ড অ্যাপ্লিকেশনটা যখন আউট অফ টাইম অ্যাপ্লিকেশন হবে আপনাকে আপিল দিবে না। তো লোকজন অনেক সময় কনফিউজড হয়ে যায় যে কেন আমাকে আপিল, আমার বন্ধুকে রাইট অফ আপিল দিলে আমাকে কেন দিল, আমরা তো সব সময় একই সাথে অ্যাপ্লাই করি। পরে কোশ্চেন করলে দেখা যায় যে না ওর অ্যাপ্লিকেশনটা করা হয়েছে আউট অফ টাইম, কিংবা পরে কোশ্চেন করলে দেখা যায় ওর প্রথম অ্যাপ্লিকেশনটা ফেরত আসছিল, আবার রিসাবমিট করছে। তো ওই জিনিস টেকনিক্যালিটিগুলো অনেকে বোঝে না। সো এই ব্যাপারটা কেয়ারফুল থাকতে হবে, ভেরি কেয়ারফুল থাকতে হবে যে অ্যাপ্লিকেশনটা যাতে খুব প্রপারলি, দরকার হলে 10 বার দেখতে হবে যাতে কোনো কিছু মিস না যায়, কোনো ম্যান্ডেটরি সেকশন, ফিটা যাতে ঠিক থাকে। ছবির কথাটা যেটা বললেন, আমার চেহারা 5 বছরে কি চেঞ্জ হবে, আমার চেহারা 3 বছরে কি চেঞ্জ হবে, 3 বছর আগের আমি একটা ছবি দিতে পারি, দ্যাট ইজ নট এ প্রবলেম। হচ্ছে যে
যদি ওদের সিস্টেমে ওই ছবিটা কোনো কারণে থাকে, 3 মাস আগে আপনি একটা অ্যাপ্লিকেশন করছিলেন, আমি পাইছি এটা আমার জীবনে, 3 মাস আগে আপনি একটা অ্যাপ্লিকেশন করছিলেন যে ছবি দিয়ে, 4 মাস পরে আপনি সুইচ করতে গেছেন আরেকটা ক্যাটাগরিতে, একই ছবি দিয়ে দিচ্ছেন। তো এখন ওই ছবি দিয়ে এক্সটেনশন হয়েছিল, ওইটা সিস্টেম ওদের আছে, ওই ছবিটা আপনি ইউজ করছেন। তো তার মানে ওরাই দেখতেছে এই ছবিটা 5 মাস আগের। হ্যাঁ, তো ওই অ্যাপ্লিকেশন ইনভ্যালিড হিসেবে কিংবা আমি একটা পাসপোর্ট করলাম, পাসপোর্টের ইস্যু ডেট আছে, ধরে নিলাম নতুন পাসপোর্ট এমআরপি ইস্যু ডেট আছে 3 মাস পুরনো, ওই ছবিটা আবার ইউজ করে ফেললাম। এখন পাসপোর্টে বোঝা যাচ্ছে যে পাসপোর্ট ইস্যু হয়েছে 3 মাস আগে, সেই 3 মাস আগে যেই ফটোটা এই পাসপোর্টে আছে সেই ফটো দিয়ে এখন অ্যাপ্লাই করা হয়েছে। তার মানে কি এই ফটোটা নিশ্চয়ই এই পাসপোর্টটা করার আগে তোলা। তো এই সমস্ত দিকগুলোও কিন্তু আমাদের সকলকে খেয়াল কারণ রাখতে ছবি যেটা আপনি বললেন যে রিকোয়ারমেন্ট ইজ 1 মাসের পুরনো ছবি হতে পারবে না, জি। এন্ড দ্যাট হ্যাজ বিন, ওইটি ওইভাবেই ডিফাইন করা হয়েছে রিসেন্ট ফটোগ্রাফকে, যে 1 মাসের বেশি পুরনো হতে পারবে না। তো ওরা যদি প্রুফ পেয়ে যায় যে এই ছবিটা 1 মাসের বেশি যাই হোক, পুরনো, আমরা তো আপিলের ওই definitely- প্রসিজিওরের ব্যাপারে যদি আসি, তো আমরা যদি ফার্স্ট ট্রাইব্যুনালে আমার আপিল ডিসমিস হয়ে গেল, তো আমি মনে করলাম যে এখানে কোনো একটা কিছু ভুল হয়েছে, এরর অফ ল যেটাকে বলা হয়, যে জাজ কোনো একটা ভুল করেছেন বলে আমি বা আমার আইনজীবী এটা মনে করেন, তো তারপরে আমার কি স্টেপ নেওয়া উচিত? আপনি যদি ধরেন আপনার রিফিউজাল হলো, আপনার রিফিউজাল হওয়ার পরে আপনি যাচ্ছেন হচ্ছে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে। ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল কিন্তু ওইটা মানে থরলি আবার সমস্ত জিনিসগুলো আবার নতুন করে ফার্স্ট দেখবে। ট্রাইব্যুনালে মানে আপার ট্রাইব্যুনালে আপিল করার পারমিশন চাচ্ছি আমি। না 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 না, ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল ডিসিশনে আমি ওই স্টেজে এখনো ও আছি। আচ্ছা, তো ঠিক আছে, জি, ওটা থরলি বলুন। দেখলো, ওইখানে ফ্যাকচুয়াল বিষয় দেখবে, সবকিছুই দেখবে, কোনো জি। সমস্যা নেই। জি। ফ্যাকচুয়াল এররগুলো কনসিডার করবে। এবার যখন আপনি আবার ওটাতেও আপনি হ্যাপি না, দেন আপনি আপার ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। বাট আপার ট্রাইব্যুনালে আপিলটা পারমিশন নিতে হবে, ওইটা জি, 2 স্টেজ সেটাই প্রসেস। হ্যাঁ। তো পারমিশনটারও 2টা স্টেজ, ওটা আবার কনফাইন টু এরর অফ ল অনলি, জি। যে কোনো মানে ল পয়েন্টে কোনো এরর ওখানে হয়েছে, তো সেটার উপরে বেস করে আপনি করতে। তো সেটারও আবার 2টা প্রসেস আছে। আপনি একবার ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল ইটসেলফে অ্যাপ্লাই করতে পারেন পারমিশনের জন্য, তো সেটা যদি রিফিউজ হয় তো সেটা আবার আপার ট্রাইব্যুনাল আবার আপনি করতে পারেন পারমিশনের জন্য। তো পারমিশন যদি হয়, দেন একটা সেকেন্ড হিয়ারিংয়ের সুযোগ থাকবে বিফোর আপার ট্রাইব্যুনাল। তো আপার ট্রাইব্যুনালে যে সেকেন্ড আপিলের সুযোগ যখন থাকবে, তো সেইখানে প্রথম 2টা স্টেজ থাকে। এরর অফ লটা যদি স্যাটিসফাই হয়, তারপর আবার এটা রিহিয়ারিংয়ে যায়। তো রিহিয়ারিংয়ে যখন যায়, এটা মোরালেস তখন এটা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল হিয়ারিংয়ের মতোই, বাট নতুন ডকুমেন্টস এডিউস করতে গেলে অন্য রিকোয়ারমেন্ট আছে। ধন্যবাদ আলমগীর ভাই আপনাকে। আশা করি অনেক দর্শক এটাতে উপকৃত হয়েছেন। আমরা ইউকে এর ইমিগ্রেশন ল সংক্রান্ত কেউ যদি কোনো কারণে ভিসা রিফিউজ হন, তারপরে অ্যাপিলে কিভাবে কি হতে পারে এবং ভিসা অ্যাপ্লিকেশন একটা ভ্যালিড ইনভ্যালিড কিভাবে হয়, সেগুলো সম্পর্কে আমাদের অতিথি চমৎকারভাবে ব্যাখ্যা করলেন। আশা করি অনেকে এটাতে উপকৃত হয়েছেন। তো আমি একটা ফোন কল নেওয়ার চেষ্টা করছি, আমাদের ব্রেকে যাওয়ার সময় প্রায় উপনীত হয়ে গেছে। তো কে আছেন এখন লাইনে? প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি জানতে চাই আমি আমার আম্মার আর কি ওদের সব ভিজিটে আনতাম চাইরাম। জি। আনতে গেলে আমার আর কি থেকে অর্থ হইব, আমার অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট দেখাইলে হইব নি, বা অ্যাকাউন্ট মিনিমাম কত দেখাইতে হইব, বা অন্যান্য আরো কিটা কিটা লাগে আর কি ওর সম্বন্ধে। প্রিয় দর্শক, আপনি আমাকে বলুন যে আপনি এখানে কি করেন? আপনি তো ব্রিটিশ সম্ভবত, আমি সেটা বুঝতে পারছি। তো আপনি এখানে কি কাজ করেন? আমি রেস্টুরেন্টে কাজ করি। আপনি কি ফুল টাইম করেন? জি, ফুল টাইম। অফিশিয়ালি ফুল টাইম করেন? আপনি ফুল টাইম পে স্লিপ পান এবং ফুল টাইমের টাকাটা পান? ফুল টাইমের টাকা। এবং ফুল টাইমের আপনার এমপ্লয়ার আপনাকে পে স্লিপ দেয়, তাই তো? জি। জি। আর হচ্ছে এই টাকা কি আপনি ব্যাংকে রাখেন দর্শক? না, আমার সেভিং অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট এটা ব্যাংকে রাখি না। এটাকে একেবারেই আপনি ব্যাংকে রাখেন না, তাই তো? জি না। আপনার এখানে ঘরে আপনার এনাফ স্পেস আছে, আপনার মা এসে থাকতে পারবেন? জি জি, এনাফ স্পেস আছে। এটা কাউন্সিলের ঘর নাকি এটা আপনার ফ্রি হোল বা কি এটা? জি। এই বাসাটা কি আপনার ভাড়া বাসা নাকি নিজের বাসা বা কাউন্সিলের বাসা? না, নিজের বাসা। জি, ধন্যবাদ দর্শক। তো আমরা পুরো ব্যাপারটা নিয়ে কিছুটা আলাপ করব। তো আমাদের অতিথি আলাপ শুরু করবেন এখন। আপনি টিভির পর্দা চোখ রাখুন, যে আমাদের 1 মিনিট আছে ব্রেকে যাওয়ার। আচ্ছা, না ওটা তো বিষয়টা খুবই সিম্পল। ট্যুরিস্ট ভিসায় যদি আনতে চান, ওনার মাকে উনি আনতে পারবেন, সেটা কোনো সমস্যা নেই। এবং এটার জন্য আপনাকে ফুল টাইম জবও দেখাতে হবে, এটাও রিকোয়ারমেন্ট না। আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে, দ্যাট ইজ অলসো গুড এনাফ, প্রোভাইডেড যে আপনার যদি যথেষ্ট সেভিংস থাকে।
এবং এটাও এরকম কোনো সেট অ্যামাউন্ট নাই লাইক পয়েন্ট বেসড এর মতো যে 2000 4000 থাকতে হবে, কারণ আপনার মা ডিপেন্ড করে কত দিনের জন্য আসবেন। উনি যদি 6 মাসের জন্য আসবেন তো মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট তো 5-6 হাজার পাউন্ড আপনার হয়তো দেখাতে দরকার হতে পড়বে। পারে। বাট যদি উনি 2 সপ্তাহের জন্য আসেন তাহলে তো এখানে আপনার খরচটা আর কি আছে 400-500 পাউন্ড। সো অল ডিপেন্ড করে, বাট ভাড়ার বিষয়টা আছে। এখন ওনার মার সেভিংস আছে কিনা দেশে থাকলে পরে সেটাও দিতে হবে, দিয়ে জাস্ট প্রুফ করতে হবে এবং মা ফেরত যাবেন কিনা, দেশে তার কি কি টাইজ দেশে কি আছে কি না আছে ওই সমস্ত ডিটেলস ডকুমেন্টসগুলো। আর হচ্ছে যে এখানে ওনার আর কোনো লাইবিলিটি আছে কিনা, যেমন ওনার তো সন্তান সন্ততি আছেন, ওনার ফ্যামিলি আছে, এই জিনিসটাও তো একটু দেখতে হবে। এইটা অত বেশি ওইভাবে কাজ করে না ভিজিট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, প্রোভাইডেড ভালো একটা সেভিংস আছে। আর ওনার মা আসার যে ভাড়াটা, সেই ভাড়াটা ওনার মার কাছে কিংবা ওনার কাছে অসংখ্য আছে। ধন্যবাদ আলমগীর ভাই, আশা করি দর্শক উপকৃত হয়েছেন। আমাদের দেখতে দেখতে সময় হয়ে গেল আরও একটা বিরতিতে যাওয়ার, ফিরে আসছি শিগগিরই সর্বশেষ সেগমেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন দর্শক, ধন্যবাদ। আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস।